নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের মহাভারত। আজ চতুর্থ দিন। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না। ভালো বা মন্দ যাই লাগুক কমেন্ট করে জানাতেও ভুলবেন না। শুরু করি। যারা জঙ্গলে থাকে, শিকার করাই যাদের পেশা, তাদের বলে নিষাদ। আদিবাসীও বলা হয়। এই একজন নিষাদের ছেলে রাজকুমারদের সঙ্গে যুদ্ধবিদ্যা শিখবে, তা দ্রোণ চাননি বলেই একলব্যকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু নিজের চেষ্টায় সে যদি অনেক কিছু শিখতে পারে, সেজন্য তো তাকে দোষ দেওয়া যায় না। তবু তার উপর এমন অবিচার করলেন দ্রোণ। বুড়ো আঙুল কেটে ফেললে মানুষ আর যুদ্ধ করতে তো পারেই না, কোনো কিছুই শক্ত করে ধরতে পারে না। দ্রোণ অসাধারণ অস্ত্রগুরু ছিলেন বটে, কিন্তু মানুষটা তেমন মহৎ ছিলেন না। সেজন্য তাকে প্রতিফলও পেতে হয়েছিল। যাই হোক, রাজকুমারদের তো শিক্ষা শেষ হয়ে গিয়েছে। এবার লোকজনের সমাজে তাদের কৃতিত্বের প্রমাণ দিতে হবে। এজন্য দ্রোণ পরপর দুটি ব্যবস্থা করলেন। প্রথমে তিনি একজন শিল্পীকে দিয়ে একটা নীল রঙের পাখি তৈরি করালেন। তারপর সেই পাখিটিকে একটা উঁচু গাছের উপর বসিয়ে সমস্ত রাজকুমারদের ডাকলেন। তাদের বললেন, তোমরা সবাই তীরধনুক নিয়ে তৈরি হও। ওই যে পাখিটা দেখছো, ওর মুন্ডু কেটে মাটিতে ফেলতে হবে। একে একে এসো, আমি বলার পর তীর ছুঁড়বে। প্রথমে তিনি ডাকলেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির তীরধনুক উঁচিয়ে তৈরি হতেই দ্রোণ বললেন, বৎস, তুমি ওই গাছের ডালে পাখিটিকে দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বলল, হ্যাঁ গুরুদেব। দ্রোণ আবার জিজ্ঞেস করলেন, তুমি কি পাখিটা ছাড়া পুরো গাছটা দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বলল, হ্যাঁ গুরুদেব, আমি সবাইকেই দেখতে পাচ্ছি। দ্রোণ হঠাৎ রেগে গিয়ে বললেন, ধুৎ, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি এখান থেকে সরে পড়ো। যুধিষ্ঠির বেচারি ভালো মানুষ, যুদ্ধবিদ্যা তেমন ভালোভাবে শিখতে পারেননি, কিন্তু তীর ছোঁড়ার আগেই সে কেন এমন ধমক খেল তা বুঝতেই পারল না। দ্রোণ এবার ডাকলেন দুর্যোধনকে। তাকেও তিনি জিজ্ঞেস করলেন, তুমি নীল পাখিটা দেখতে পাচ্ছ? দুর্যোধন বলল, হ্যাঁ গুরুদেব, স্পষ্ট দেখতে পাচ্ছি। দ্রোণ আবার প্রশ্ন করলেন, তুমি পুরো গাছটা, আমাকে, তোমার ভাইদেরও দেখতে পাচ্ছ? দুর্যোধন সগর্বে উত্তর দিল, কেন দেখতে পাবো না, সবই দেখতে পাচ্ছি, আমার তো চোখ খারাপ নয়। দ্রোণ গম্ভীরভাবে বললেন, এই উত্তর আমি শুনতে চাইনি, তুমি সরে যাও। এরপর আরও অন্য রাজকুমারদের ডাকা হলো। কারও উত্তরই দ্রোণের পছন্দ হলো না। একেবারে শেষে তিনি ডাকলেন অর্জুনকে। অর্জুন ধনুর্বাণ নিয়ে প্রস্তুত হওয়ার পর দ্রোণ জিজ্ঞেস করলেন, বৎস, তুমি কি গাছটি দেখতে পাচ্ছ? গাছের উপর পাখিটাকে, আমাকে আর তোমার ভাইদের? অর্জুন বলল, গুরুদেব, আমি গাছটি দেখতে পাচ্ছি না, আপনাকে আর ভাইদেরও দেখছি না, শুধু পাখিটাকে দেখছি। দ্রোণ বললেন, তুমি গোটা পাখিটাকে দেখতে পাচ্ছ? অর্জুন বলল, না, আপনি তো বলেছেন ওর মাথাটা কেটে ফেলতে, তাই আমি শুধু ওর মাথাটাই দেখছি। দ্রোণ সন্তুষ্ট হয়ে বললেন, বেশ, এবার লক্ষ্য ভেদ করো। তার কথা শেষ হতে না হতেই অর্জুনের তীর ছুটে গেল। সেই নকল পাখিটার মুন্ডু খসে পড়ল মাটিতে। দারুণ খুশি হয়ে দ্রোণ জড়িয়ে ধরলেন প্রিয়তম শিষ্যকে। কোনো কিছুকে তীর বিদ্ধ করতে গেলে শুধু একাগ্রভাবে সেটাকেই দেখতে হয়, এ কথা শুধু অর্জুন বুঝেছে। এরপর আরও বড় প্রদর্শনী। যুদ্ধক্ষেত্রের মতো একটা বিশাল জায়গা ঘিরে রাখা হবে। সেখানে সব রাজকুমার একসঙ্গে তাদের অস্ত্র চালনার কৌশল দেখাবে।
পরস্পরের সঙ্গে তারা যুদ্ধও করবে, তবে নকল যুদ্ধ, কেউ কাউকে মারবে না। কয়েক দিন ধরে সাজানো হলো সেই যুদ্ধক্ষেত্র। দর্শকদের জন্য একদিকে বসার ব্যবস্থা হলো, মেয়েদের জন্যও আলাদা ব্যবস্থা। নির্দিষ্ট দিনে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হলো। রাজধানী হস্তিনাপুরে এই উৎসব দেখতে দূর দূর থেকেও এলো অনেকে। প্রথমে বাদ্যকরেরা নানান রকম বাজনা বাজাতে লাগলো। আকাশ বাতাস ভরে গেল সুরের মূর্ছনায়। তারপর প্রবেশ করলেন অস্ত্রগুরু দ্রোণ। তার পরনে ধপধপে সাদা পোশাক, মাথার চুল সাদা, দাড়ি সাদা, গলায় সাদা পৈতে, গায়ে শ্বেত চন্দন মাখা, গলায় সাদা ফুলের মালা। তারপর এলেন তার শ্যালক কৃপ ও ছেলে অশ্বত্থামা। আরও কিছু ব্রাহ্মণ এসে মঙ্গল মন্ত্র উচ্চারণ করলেন কিছুক্ষণ। এবার দ্রোণের নির্দেশে ষাঁড় বেঁধে প্রবেশ করল সুসজ্জিত রাজকুমাররা। গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারা শুরু করল যুদ্ধ খেলা। কত রকম অস্ত্র, সেই সব অস্ত্রের সে কি ঝনঝন রব! যদিও আসল যুদ্ধ নয়, তবু যোদ্ধাদের চিৎকারে কান পাতা দেয়। দর্শকরা মুগ্ধ। সকলকে স্বীকার করতেই হলো যে অসাধারণ দ্রোণের শিক্ষার গুণ। এরপর এই রাজ্য আক্রমণ করতে আর কোনো রাজার সাহস হবে না। এই খেলার সময় শুধু এক জায়গাতেই এক আধবার গণ্ডগোল হচ্ছে। দুর্যোধন আর ভীম দুজনেই গদা যুদ্ধে প্রায় সমান সমান। এই দুই ভাই তো কেউ কাউকে সহ্য করতে পারে না। খেলার ছলে লড়তে লড়তে একসময় দুজনেই এত রেগে যাচ্ছে যে মনে হচ্ছে যেন একজন আর একজনকে মেরেই ফেলবে। তখন দ্রোণের নির্দেশে অশ্বত্থামা ছুটে গিয়ে থামিয়ে দিচ্ছে তাদের। দর্শকরাও দু দলে ভাগ হয়ে গিয়েছে। এক দল মনে করছে দুর্যোধন বড় যোদ্ধা, অন্য দল মনে করছে ভীম। অর্জুনের খেলা সব শেষে আর একলা। অর্জুনের সঙ্গে তো লড়বার মতো আর কেউ নেই। অর্জুন অস্ত্রের যেসব কেরামতি দেখাতে লাগলো তা যেন ভোজবাজির মতো। কখনো তার তীরের ডগায় আগুন জ্বলে উঠছে, কখনো তার তীর মাটি ভেদ করে তুলে আনছে জলের ফোয়ারা, কখনো সে একসঙ্গে এত তীর ছুঁড়ছে যে মাথার উপর আকাশ দেখা যাচ্ছে না, কখনো সে রথে চড়ে বাণ বিদ্ধ করছে একটা লোহার তৈরি শূকরকে, কখনো সে মেঘ ফুটো করে বৃষ্টি নামাচ্ছে। অর্জুনের অস্ত্রবিদ্যা দেখানো শেষ হয়নি। এর মধ্যেই আর একজন যুবক ধীর পায়ে ঢুকল সে যুদ্ধক্ষেত্রে। খুবই সুন্দর তার চেহারা, টানা টানা চোখ, টিকলো নাক, ফর্সা রং, কোঁকড়ানো চুল, অস্ত্র শস্ত্রে সজ্জিত, দুই কানে কবচ কুণ্ডল। তাকে দেখলেই মনে হয় সে সাধারণ কেউ নয়। তাকে দেখে দর্শকদের চিৎকার থেমে গেল। সকলেরই চোখে কৌতূহল। এ কে? এ কে? যুবকটি অর্জুনের কাছে এসে গম্ভীর গলায় বলল, পার্থ, তুমি অস্ত্র নিয়ে যেসব কীর্তি দেখালে তা বেশ ভালোই হয়েছে, তবে এর প্রত্যেকটি আমিও করে দেখাচ্ছি, তুমি অবাক হইও না। তারপর দ্রোণের অনুমতি নিয়ে সেই যুবকটি তীরধনুক তুলল। অর্জুন এতক্ষণ যেসব কৃতিত্ব দেখাচ্ছিল তার প্রত্যেকটিই সে ঠিক ঠিক দেখিয়ে দিল। সকলে একেবারে তাজ্জব। একটুক্ষণ সকলে চুপ করে রইল। তারপর কেউ একজন চেঁচিয়ে বলল, ওকে চিনেছি, ওর নাম তো কর্ণ। কর্ণ মহাবীর। শুধু মহাবীর নয়, অর্জুনের সমকক্ষ। এ পর্যন্ত তো সকলে ধরে নিয়েছিল অর্জুনের মতো বীর এ পৃথিবীতে আর কেউ নেই। এখন দেখা গেল এই তো আর একজন আছে। কর্ণকে দেখে সবচেয়ে খুশি হলো দুর্যোধন আর তার ভাইরা। সকলে সবসময় অর্জুনের প্রশংসা করে, তাতে তাদের বুকে জ্বালা ধরায়। ভীম সবসময় তাদের অপমান করে। এখন একে যদি দলে পাওয়া যায়। দুর্যোধন দৌড়ে গিয়ে কর্ণকে জড়িয়ে ধরে বলল, এসো এসো, তুমি আমাদের কাছে থাকবে, তুমি যা চাইবে তাই পাবে। এরপর ওই ওদের উচিত শিক্ষা দেবে।
ওদের খুব বার বেড়েছিল। কর্ণের অস্ত্রের তেজ দেখে অর্জুনের এমনিতে হিংসে হয়েছিল, এখন এই ধরনের কথা শুনে হঠাৎ খুব রেগে গিয়ে সে বলল, ওহে কর্ণ, যাদের কেউ ডাকেনি তবু কথা বলতে আসে তাদের নরকে যাওয়া উচিত, তোমাকে আমি সেখানে পাঠাবো। কর্ণ বলল, ডাকেনি মানে কি? এ জায়গাটা তো সকলের জন্যই খোলা, রাজ্যের যে কেউ এখানে খেলায় যোগ দিতে পারে, তাই আমি এসেছি। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও তাতেও আমি রাজি আছি, তারপর দেখা যাক কে কাকে নরকে পাঠায়। দুজনে দাঁড়ালো মুখোমুখি। এবার আর খেলা নয়, সত্যিকারের যুদ্ধ হবে। আকাশের মেঘ সরে গেল, সূর্য দেখা গেল কর্ণের ঠিক মাথার উপরে। সবাই উদ্গ্রীব হয়ে রইল, কে জিতবে কে হারবে। দর্শকরাও দুভাগ হয়ে গিয়েছে। দ্রোণও চুপ করে গিয়েছেন। এই কর্ণ তো তাকে গুরু বলে স্বীকার করেনি, তাই নিষাদ একলব্যের মতো একে কোনো শাস্তিও দিতে পারবেন না। লোকে একথাও জানল যে দ্রোণের কাছে শিক্ষা না নিয়েও কেউ অর্জুনের সমান বীর হতে পারে। এই সময় বৃদ্ধ কৃপ দুজনের মাঝখানে এসে কর্ণকে বললেন, দেখো, এই অর্জুন হচ্ছে মহারাজ পাণ্ডুর পুত্র আর রানী কুন্তির সন্তান। তুমি কে? তোমার পরিচয় দাও। কোন বংশে তোমার জন্ম? তোমার বাবার নাম কি? রাজকুমাররা তো যার সঙ্গে যুদ্ধ করে না। এ কথা শুনে কর্ণ কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল। তার মুখখানা বর্ষার জলে ভেজা পদ্ম ফুলের মতো রাঙা মনে হলো। সকলেই বুঝে গেল এই কর্ণ তো রাজকুমার নয়ই, সেরকম কোনো বংশ পরিচয়ও নেই তার। তখন দুর্যোধন এগিয়ে এসে কৃপকে বলল, আচার্য, এই কর্ণ যে যুদ্ধ করতে জানে তার তো প্রমাণ দিয়েছেই। বীরের সঙ্গে বীর যুদ্ধ করবে না কেন? তবু অর্জুন যদি রাজা বা রাজপুত্র ছাড়া অন্য কারো সঙ্গে যুদ্ধ করতে রাজি না থাকে, তাহলে আমি এই মুহূর্তে তাকে অঙ্গরাজ্যের রাজপদ দিতে চাই। মূল রাজ্য ছাড়াও রাজকুমারদের অধীনে ছোট ছোট নিজস্ব রাজ্য থাকে। দুর্যোধনেরও ছিল সেরকম অঙ্গরাজ্য। তক্ষুনি হাঁক ডাক করে পুরোহিত আনিয়ে সব মন্ত্রতন্ত্র পড়ানো হলো। তারপর দুর্যোধন কর্ণের মাথায় পরিয়ে দিল রাজমুকুট। তখন কর্ণ খুবই অভিভূত হয়ে বলল, রাজকুমার, তুমি যে আমাকে এই সম্মান দিলে, তার বদলে আমি তোমাকে কি দিতে পারি? দুর্যোধন বলল, কর্ণ, আমি আর কিছু চাই না, তোমার বন্ধুত্ব চাই। কর্ণ বলল, আজ থেকে তুমি আমার বন্ধু হলে। আমি কথা দিচ্ছি সব সময় তোমায় সাহায্য করব, তোমার পাশে পাশে থাকব। এরপর তো যুদ্ধ হতেই পারে, আর কোনো বাধা নেই। তবু বাধা পড়ল। সেই রঙ্গভূমিতে আর একজন বৃদ্ধ প্রবেশ করলেন। তিনি ভয়ে কাঁপছেন, ঘামে ভিজে গিয়েছে তার সারা গা। তাকে দেখে কর্ণ ছুটে গিয়ে সেই রাজ মুকুট পরা অবস্থাতেই মাথা নুইয়ে তার পা ছুঁয়ে প্রণাম করল। সবাই বুঝতে পারল ইনিই কর্ণের বাবা। এর নাম অধিরথ। ইনি পেশায় রথ চালান, অর্থাৎ জাতিতে শূদ্র। তিনি কর্ণকে আশীর্বাদ করলেন, তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগল। এই কর্ণ যে সামান্য এক শূদ্রের সন্তান তা বুঝতে পেরে ভীম মুখ বিকৃত করে হিহি করে হেসে উঠল। ওরে নরাধম, তুই অর্জুনের হাতে মরতে চাস? তোর শখ তো কম নয়। যা যা, তুই রথ চালকের ছেলে, তুইও গিয়ে রথ চালা। পুজোর প্রসাদ যেমন কুকুরকে খাওয়ানো যায় না, এই অঙ্গরাজ্যের রাজা হওয়াও তোকে মানাবে না। এ কথা শুনে অপমানে ও রাগে কর্ণের শরীর কাঁপতে লাগলো। তবু সে কোনো উত্তর দিল না। বারবার তাকাতে লাগলো আকাশের দিকে, দেখল সূর্যকে। দুর্যোধন বলল, ভীম, তোমার এ ধরনের কথা বলা একেবারেই উচিত নয়। মানুষের ভাগ্য কত রকম হয়, কত রকম জায়গা থেকে আসে। বীরত্বটাই আসল কথা। এই কর্ণ মহাবীর, অঙ্গরাজ্য এর পক্ষে অতি সামান্য।
ইচ্ছে করলে ইনি সারা পৃথিবী জয় করতে পারেন। অত কথার দরকার কি? এর সঙ্গে লড়াই করেই দেখো না। এর মধ্যে আর একটা কাণ্ড হয়েছে। রাজকুমারদের এই যুদ্ধ খেলা দেখতে রাজবাড়ি থেকে ভীষ্ম, ধৃতরাষ্ট্র, বিদুর, কুন্তী, গান্ধারী ও আরও সবাই এসেছেন। কর্ণকে নিয়ে যখন অন্যরকম ব্যাপার হচ্ছে, হঠাৎ কুন্তী অজ্ঞান হয়ে গেলেন। তখন তার মাথায় জল দেওয়া ও সেবা করার জন্য ব্যস্ত হয়ে উঠল সবাই। কুন্তী অজ্ঞান হয়ে গেলেন কেন? তিনি কানের কবচ কুণ্ডল দেখে কর্ণকে চিনতে পেরেছেন। সেই যে বিয়ের আগে এক ঋষির কাছ থেকে বর পেয়ে কুন্তী এক মন্ত্র উচ্চারণ করে সূর্য দেবতাকে ডেকেছিলেন। সূর্যের আশীর্বাদে তার একটি ছেলে জন্মায়। লজ্জায় সে কথা গোপন করবার জন্য তিনি শিশুটিকে একটা ভেলায় চাপিয়ে ভাসিয়ে দিয়েছিলেন নদীতে। সে কথা মনে আছে আমাদের। সেই শিশু কিন্তু মরেনি। ভেলাটা ভাসতে ভাসতে একটা ঘাটে এসে ঠেকে। সেখানে রাধা নামে এক মহিলা স্নান করতে এসেছিলেন। ফুটফুটে বাচ্চাটাকে দেখে কোলে তুলে নিয়ে যান। তিনি আদর যত্নে বাচ্চাটিকে বড় করে তোলেন। এই রাধারই স্বামীর নাম অধিরথ। ছেলেবেলা থেকে কর্ণ এই দুজনকেই মা বাবা বলে জানে। নানা জায়গা থেকে অস্ত্র শিক্ষা করে সে এখন মহাবীর হয়ে উঠেছে। কর্ণকে চিনতে পেরে কুন্তীর বুক কেঁপে উঠেছিল। তবু এবারেও তিনি অন্যদের কর্ণর পরিচয় জানাতে পারলেন না। অত সব কাণ্ডের মধ্যে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের পর আর যুদ্ধ করার নিয়ম নেই। আজ আর কিছু হবে না। এখন সকলের বাড়ি ফেরার পালা। কর্ণের মতো এক মহাবীরকে বন্ধু হিসেবে পেয়ে দুর্যোধন আনন্দে লাফাতে লাফাতে তাকে নিজের সঙ্গে নিয়ে গেল। আর ভয়ে কাঁপতে লাগলো যুধিষ্ঠিরের বুক। তার ধারণা হলো এই কর্ণ অর্জুনের চেয়েও বড় বীর। দুর্যোধন এর সাহায্য পেলে অনেক বিপদ ঘটাবে। যুধিষ্ঠির জানল না যে ভীম যাকে অত খারাপ কথা বলেছে, সে যাকে অত ভয় পাচ্ছে, সে আসলে তার আপন দাদা। আর কর্ণও জানল না যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এই তিনজনই তার নিজের মায়ের পেটের ভাই। অন্ধ ধৃতরাষ্ট্রকে সিংহাসনে বসিয়ে আসল রাজ্য চালান ভীষ্ম। এখন রাজকুমাররা বড় হয়েছে, তাদের মধ্যে থেকেই একজনকে রাজপদে বরণ করা উচিত। কাকে? যুধিষ্ঠির আর দুর্যোধন এই দুজনেই আসল দাবিদার। ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর এই সব গুরুজন এসে পরামর্শ করে ঠিক করলেন যুধিষ্ঠিরকেই রাজমুকুট দেওয়া উচিত। যুধিষ্ঠির বুদ্ধিমান, ধীর, স্থির, সহজেই মানুষের মন জয় করে নিতে পারে। অন্যদিকে দুর্যোধনেরও অনেক যোগ্যতা আছে ঠিকই, তবে সে বড় চঞ্চল আর উদ্ধত। সাধারণ মানুষ তাকে যে ভয় পায়, কিন্তু ভালোবাসে না। যুধিষ্ঠিরের নাম যুবরাজ হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। যুবরাজই কিছুদিন পরে রাজা হন। দুর্যোধন এই খবর শুনে রাগে হিংসে জ্বলে উঠলেন। কিছুতেই তিনি তার দাবি ছাড়তে চান না। তার বাবা যদি অন্ধ না হতেন, তাহলে তিনিই তো রাজা থাকতেন। আর এই বংশের নিয়ম অনুসারে রাজার বড় ছেলে হিসেবে সিংহাসন তারই প্রাপ্য। পাণ্ডু তো কিছুদিনের জন্য রাজা হয়েছিলেন, তার বড় ছেলে রাজত্ব পেতেই পারেন না। যতই রাগ হোক, দুর্যোধনরা তো তখনই পাণ্ডব ভাইদের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারেন না। গুরুজনরা বাধা দেবেন, দেশের প্রজারাও ক্ষেপে যেতে পারে। তখন দুর্যোধন তার বন্ধু বান্ধবদের সঙ্গে সলা পরামর্শ করতে লাগলেন কিভাবে কৌশল করে পাণ্ডবদের বিনাশ করা যায়। বিনাশ মানে একেবারে মেরে ফেলা। অনেক ভেবেচিন্তে তারা একটা ষড়যন্ত্র করে ফেললেন। দুর্যোধনদের এক মামার নাম শকুনি, তার খুব কূটবুদ্ধি। এছাড়া কনিক নামে এক মন্ত্রী, ভাই দুঃশাসন, এরাও দুর্যোধনকে উস্কে দেন। কর্ণও এই দলে যোগ দিয়েছেন। এরা সবাই মিলে গেলেন ধৃতরাষ্ট্রের কাছে। যুধিষ্ঠির রাজা হলে পাণ্ডবরাই যে প্রধান হয়ে উঠবেন দিন দিন, কৌরবরা পিছু হটে যেতে বাধ্য হবেন, আর কোনোদিনই কৌরব বংশের কেউ রাজা হতে পারবেন না, এইসব বোঝালেন এবং বললেন যে কোনো উপায়ে হোক যুধিষ্ঠিরদের সরাতেই হবে। ধৃতরাষ্ট্র মানুষটা ভালো, কিন্তু দুর্বল।
নিজের ছেলেদের প্রতি তার বেশি স্নেহ থাকা স্বাভাবিক, আবার পাণ্ডবদেরও তিনি ভালোবাসেন। যুধিষ্ঠির সব সময় তার সঙ্গে ভক্তিপূর্ণ ব্যবহার করেন, তাকে রাজমুকুট দেওয়ার ব্যাপারে তিনি নিজেও রাজি হয়েছেন। অথচ দুর্যোধনের রাগ আর অভিমান দেখে তার কষ্টও হয়। এখন তিনি কি করেন? দুর্যোধনরা বললেন, আপনাকে বিশেষ কিছু করতে হবে না, পাণ্ডবদের কাছাকাছি দেখলেই আমার সর্বাঙ্গে জ্বালা হচ্ছে। আপনি কিছুদিনের জন্য ওদের বহু দূরে কোথাও পাঠিয়ে দিন। বারণাবত বলে একটা খুব সুন্দর জায়গা আছে, ওরা কয়েক মাস সেখানে গিয়ে থাকুক না। ওদের জন্য একটা চমৎকার বাড়ি বানিয়ে দেওয়া হবে সেখানে। ধৃতরাষ্ট্র প্রস্তাবে রাজি হলেন। তার কথা শুনে কুন্তী ও পঞ্চপাণ্ডব বেড়াতে গেলেন বারণাবতে। সে স্থানটি অপরূপ সুন্দর, আর তাদের জন্য যে বাড়িটি বানানো সেটি যেমনই বিশাল তেমনি সুসজ্জিত। রাজমাতা আর রাজকুমাররা তো এখানে বেড়াতে আসতেই পারেন। কিন্তু দুর্যোধনরা কি বেশি বেশি খাতির করবার জন্য যুধিষ্ঠিরদের এখানে পাঠিয়েছেন? আসল ব্যাপারটা হলো, দুর্যোধনদের সাঙ্গপাঙ্গরা ওই যে বাড়িটা বানিয়েছেন তাতে রয়েছে প্রচুর দাহ্য পদার্থ, অর্থাৎ যা সহজেই আগুনে জ্বলে যায়। ওদের মতলবটা এই যে সময় সুযোগ বুঝে পাণ্ডবরা যে রাত্রে প্রচুর খাওয়া দাওয়া করে অঘরে ঘুমাবেন, সেই রাতে চুপি চুপি আগুন ধরিয়ে দেওয়া হবে। লক লক করে জ্বলে উঠবে আগুন, পাণ্ডবরা পালাবার সুযোগ পাবেন না, সবাই পুড়ে মরবেন সেখানে। এই বাড়িটার নাম যতুগৃহ। ওদের কাকা বিদুর এই ষড়যন্ত্রটা টের পেয়ে গিয়েছিলেন। তিনি দুর্যোধনদের চেয়েও যুধিষ্ঠিরদের বেশি ভালোবাসেন। যুধিষ্ঠিররা যখন রাজধানী ছেড়ে চলে আসেন, তখন তিনি তাদের আশীর্বাদ করবার সময় সাংকেতিক ভাষায় ব্যাপারটা জানিয়ে দিয়েছিলেন। সে কথা আর কেউ বোঝেননি, শুধু যুধিষ্ঠির বুঝেছিলেন। যুধিষ্ঠির সেই জন্য বারণাবতে এসেই খুব গোপনে লোক ডাকিয়ে বাড়ির মধ্যে এক জায়গায় গর্ত খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করালেন। তারপর একদিন নিজেরাই সেই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ঢুকে পড়লেন সুড়ঙ্গে। একটু পরেই সেই আগুন এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে নগরের বহু লোক ছুটে এসেও তা নিভিয়ে ফেলতে পারল না। পুরো বাড়িটা ধ্বংস হয়ে গেল। সুড়ঙ্গের মধ্যে ঢুকেও পাণ্ডবরা বুঝলেন পালাতে হবে তাড়াতাড়ি। দুর্যোধনরা টের পেলে যদি পিছু পিছু তাড়া করেন, কিন্তু সুড়ঙ্গের মধ্যে দিয়ে তো দৌড়নো সহজ নয়, কুন্তির পক্ষে তো খুবই কষ্টকর। ভীম মাকে তুলে নিলেন কাঁধের উপর, নকুল আর সহদেবকে বকল দাবা করলেন, আর যুধিষ্ঠির অর্জুনকে দুহাতে ধরে ছুটে চললেন ঝড়ের বেগে। গাছপালা ভেঙে মাটি কাঁপিয়ে যেতে লাগলেন ভীম। কিছুক্ষণ পরে তারা উপস্থিত হলেন গঙ্গা নদীর কূলে। সেখানে নদী যেমন চওড়া তেমনি বড় বড় ঢেউ। কি করে পার হওয়া যাবে? দূর থেকে একটা নৌকা এগিয়ে এলো, সেটা পাঠিয়েছেন বিদুর। সেই নৌকায় গঙ্গা পার হয়ে পাণ্ডবরা ঢুকে পড়লেন একটা গভীর অরণ্যের মধ্যে। কৌরবদের কেউ যাতে সন্ধান না পান, তাই ভীম সবাইকে নিয়ে আবার ছুটতে ছুটতে চলে গেলেন বনের অনেক ভিতরে। সেখানে গাছপালা এত নিবিড় যে সূর্যের আলো দেখা যায় না, খাওয়ার মতো কোনো ফলমূলও নেই, জলও নেই। এক জায়গায় সবাই ক্লান্ত হয়ে বসে পড়লেন। তৃষ্ণায় আকুল হয়ে পড়লেন কুন্তী। মায়ের এই কষ্ট দেখে ভীম বললেন, আপনারা এখানে বিশ্রাম নিন, আমি যেমনভাবে হোক জল নিয়ে আসছি। কোথায় আছে জলাশয়? খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে ভীম দেখলেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক হাঁস, যাদের বলে সারস। এরা তো জলেই থাকে। তাই ভীম ওদের দেখে দেখে ছুটতে লাগলেন। পৌঁছে গেলেন এক সরোবরে। এত পরিশ্রমে ভীমের সারা গা ঘেমে গিয়েছে। তিনি আগে জলে নেমে ভালো করে স্নান করে নিলেন। তারপর কোনো মতে একটা পাত্র তৈরি করে নিয়ে এলেন জল। ফিরে দেখলেন ক্ষুধা তৃষ্ণায় তার 4 ভাই আর মা মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। ভীমের চোখে জল এসে গেল। তার মা কত বড় বংশের মেয়ে, মহারাজ পাণ্ডুর পত্নী,
কত আরামে, কত নরম শয্যায় তার শোয়া অভ্যেস, আজ তার এই অবস্থা। তার ভাইরাও তো রাজকুমার, শুয়ে আছেন মাটিতে। শুধু যে দুঃখ হলো তাই নয়, একটু পরে তার শরীর জ্বলতে লাগলো অসম্ভব রাগে। দাদা যুধিষ্ঠির যদি অনুমতি দিতেন, তাহলে পালিয়ে না এসে তিনি দুর্যোধনদের সকলকে যমের বাড়ি পাঠিয়ে দিতেন। ভীম ওদের ঘুম ভাঙালেন না, তিনি একা জেগে বসে পাহারা দিতে লাগলেন। জঙ্গলে তো কত রকম বিপদ হতে পারে। একটি মেয়ে এগিয়ে আসছে তার দিকে। এ আবার কে? জঙ্গলের মধ্যে একা কে? সুন্দরী। কাছে এসে মেয়েটি মিষ্টি গলায় বলল, আপনি কে? এখানে ঘুমিয়ে আছে কারা? আপনি জানেন না এই বনে এক সাংঘাতিক হিংস্র রাক্ষস থাকে? সে নরখাদক, সে আপনাদের সবাইকে খেয়ে ফেলবে। এদের জাগিয়ে তুলুন, শিগগিরই পালান এখান থেকে। ভীম বললেন, ওসব রাক্ষস টাক্ষস আমি গ্রাহ্য করি না, তুমি আস্তে কথা বলো, এদের যেন ঘুম না ভাঙে। মেয়েটি বলল, আপনি বুঝতে পারছেন না, সে অতি বিশাল এক রাক্ষস, কেউ তার সঙ্গে পারে না। আপনারা আমার সঙ্গে চলুন, আমি আপনাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেব। ভীম বুঝতে পারলেন এ মেয়েটিও রাক্ষসী, ওরা যেমন ইচ্ছে রূপ ধরতে পারে। ভীম বললেন, আমাদের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এখান থেকে সরে পড়ো। মেয়েটি তবু আন্তরিকভাবে কাকুতি মিনতি করছে, তারই মধ্যে হুমহাম করে এসে পড়ল এক অতিকায় রাক্ষস। তার নাম হিড়িম্ব, আর ওই সুন্দরী সাজা মেয়েটি তারই বোন হিড়িম্বা। হিড়িম্ব রাক্ষস একটা তাল গাছের মতো লম্বা, মূলোর মতো বড় দাঁত, চোখ দুটো জ্বলছে আগুনের গোলার মতো। সে এসে একবার গর্জন করতেই ভীম তার একটা হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেলেন অনেকটা দূরে, যাতে তার মা ভাইদের ঘুম না ভাঙে। তারপর দুজনে শুরু হলো লড়াই। রাক্ষসটি লম্বায় চওড়ায় ভীমের চেয়ে অনেক বড় হলেও ভীমের গায়েও অসাধারণ শক্তি। দারুণ যুদ্ধ চলতে লাগলো দুজনের মধ্যে। এর মধ্যে অন্যদের ঘুম ভেঙে গিয়েছে আওয়াজ শুনে। চার ভাই গেলেন ভীমের কাছে। হিড়িম্ব আর ভীম প্রায় সমান সমান লড়াই চালিয়ে যাচ্ছেন, এক একটা গাছ তুলে মারছেন পরস্পরকে। অর্জুন ভীমকে বললেন, তুমি কি ক্লান্ত হয়ে পড়েছ? তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ভীম বললেন, না, সাহায্য লাগবে না, এইবার দেখো। ভীম সেই হিড়িম্ব রাক্ষসের একটা হাত ধরে বো বো করে ঘোরাতে লাগলেন মাথার উপরে, তারপর প্রচণ্ড জোরে তাকে আছড়ে ফেললেন মাটিতে। ব্যাস, সে রাক্ষস আর উঠল না। এদিকে হিড়িম্বা কুন্তির কাছে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি আপনাদের কোনো ক্ষতি করতে চাইনি, আমার দাদা অতি হিংস্র, কিন্তু আমি আপনাদের সেবা করতে চাই। আপনার ছেলে ভীম অত বড় বীর, তাকে আমি বিয়ে করতে পারলে ধন্য হব। হিড়িম্বকে বধ করে মায়ের কাছে ফিরে এসে ভীম দেখলেন তখনও হিড়িম্বা বসে আছে। ভীম বললেন, রাক্ষসের বোন যতই সুন্দরী সাজুক, এও তো রাক্ষসী, একেই বার বাঁচিয়ে রাখা হবে কেন? কুন্তি বললেন, সত্যিই তো, ও তো কিছু দোষ করেনি, ওকে আমার বেশ পছন্দ হয়েছে। ভীম আর হিড়িম্বাকে মারলেন না, মায়ের কথা শুনে তাকে বিয়েই করে ফেললেন। পরে তাদের একটি ছেলে হয়েছিল, তার নাম ঘটোৎকচ। এই নামটি মনে রাখতে হবে, আমাদের এই মহাভারতের কাহিনীতে ঘটোৎকচ একসময় ফিরে আসবে। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।